হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বিশ্ব বাংলা আয়োজিত আজকের প্রজন্ম অনুষ্ঠানে। প্রযোজনায় আছেন ফারহানা হোসেন। পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মেহনাজ রহমান। দর্শক, গেল বছর থেকে আমরা একটা সংকটময় সময় কাটাচ্ছি। কেউ সে হারিয়েছে পরিবারের স্বজন, কেউ হারিয়েছে নিকটতম বন্ধু কিংবা আত্মীয় স্বজনের মধ্যে কেউ একজন। কিন্তু জীবনের তাগিদে জীবনে আমরা আবার নতুন ভাবে শুরু করছি, কোনো কিছু আসলে থেমে নেই। এই অনলাইন জগৎটা আমাদের জীবনকে করেছে আরো সহজ। এই অনলাইন জগৎ থেকে আমরা শুরু করেছি, কেউ শুরু করেছে অনলাইন বিজনেস, কেউ শুরু করেছে ইনফ্লুয়েন্সার হিসেবে ক্যারিয়ার কিংবা প্রফেশন। তো এই সবকিছুই থাকছে আমাদের আজকের আলোচনার বিষয়। আর এই সকল বিষয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। শি ইজ নান আদার দেন সবার প্রিয় এবং সবার চেনা মুখ, মিস সানজিদা চৌধুরী স্বর্ণা, ফাউন্ডার অফ শ্রেয়া অ্যান্ড কর্পোরেট প্রফেশনাল। আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম আর যারা যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম এন্ড থ্যাংক ইউ সো মাচ মেনাস ফর আ ওয়ান্ডারফুল ইন্ট্রোডাকশন এবং খুব সুন্দর করে তুমি স্টার্ট করেছো। সো আই এম রিয়েলি গ্ল্যাড টু বি হিয়ার অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ সো মাচ আপু, যে এত ব্যস্ততার সময়ের পরেও যে আপনি আজকে আমাদের সাথে জয়েন করেছেন, এটাই অনেক। আপু, একটু ফর্মাল দিয়ে শুরু করি যে এখন যেহেতু একটা লকডাউন সময় যাচ্ছে বা একটা প্যান্ডেমিক টাইম যাচ্ছে, এই লকডাউন আবার শুরু হচ্ছে আবার বন্ধ হচ্ছে, তো এই সময়টাকে কিভাবে কাটাচ্ছেন? আসলে আমি বাই প্রফেশন একজন ব্যাংকার। আমার মূল প্রফেশন হচ্ছে আমি একটি ব্যাংকে চাকরি করছি। তো আমাদের আসলে হোম অফিস চলছে এখন, কারণ অনেকেরই যেতে হচ্ছে, আমারও যেরকম কিছু কিছু দিন যেতে হয়, কিছু কিছু দিন আমি যাচ্ছি না। সো বলতে গেলে পুরোটা সময় হোম অফিস করেই কেটে যায়, কারণ সকাল থেকে সন্ধ্যা আমার হোম অফিস চলতে থাকে। এর মাঝখানে এবং হোম অফিস শেষ করে আমি যেরকম শ্রেয়া, আমার যে প্ল্যাটফর্মটা আছে ফেসবুকে, আমি সেটা চালাচ্ছি। তো দেখা যায় যে বেশিরভাগ সময় আমার অফিস এবং শ্রেয়া এ দুটোতেই চলে যায়। ধন্যবাদ আপু। আপনি যেহেতু আপু শুরু করেছেন শ্রেয়া দিয়ে, আমি আগে শ্রেয়ার শুরুটা শুনতে চাই যে কিভাবে শুরু জি, করেছিলেন, কি কতটুকু হোপ ছিল, বা এত বড় হয়ে যাবে সেরকম কোনো ড্রিম বা হোপ ছিল কিনা সেটা জানতে চাইবো। রাইট। সো আমি শ্রেয়া স্টার্ট করেছিলাম 2017-এ। আমার কিছু ফলোয়ার ছিল ফেসবুকে, তো আমার মনে হতো যে ওয়াই নট ফর্ম আ গ্রুপ। আমি যেখানে একটা গ্রুপ ক্রিয়েট করে শুধুমাত্র ফিমেল থাকবে, সেখানে আমরা সব ধরনের ডিসকাশন করতে পারবো। ডে টু ডে বেসিসে একটা কোনো কোয়েরি পোস্ট হতে পারে অথবা কোনো কিছু শেয়ারিং হতে পারে। সো বেসিক্যালি খুব বেসিক কিছু ধারণা থেকে আমার গ্রুপটা স্টার্ট করা। তো যেটা হলো যে আমি আমার ফ্রেন্ড লিস্টে যেসব ফিমেল ছিলেন তাদেরকে অ্যাড করে গ্রুপটা স্টার্ট করি এবং তারা তাদের পরিচিত সার্কেলের ফিমেলদেরকে অ্যাড করা স্টার্ট করে। সো একজন একজন করে বাড়তে 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 আমার এখনো মনে আছে আমি শুরুতে অ্যাড করেছিলাম 80 জন। তো একদিনের ভেতরেই বোধহয় সেটা প্রায় 800 জন হয়েছে। তো তখন আমি অবাক হয়ে গেলাম, যাচ্ছে এটাও তো সম্ভব। তো আস্তে আস্তে বাড়তে 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 এখন আলহামদুলিল্লাহ আমাদের 40,000 মেম্বার আছে এবং প্রত্যেকটা প্রোফাইল ফিল্টার্ড প্রোফাইল হয়, আমরা চেক করে আমাদের গ্রুপে তাদেরকে এন্ট্রিটা দেই, মেম্বারশিপটা দেই, যে এটা কোনো ফেক প্রোফাইল যেন না হয় কিংবা কোনো মেল না হয়। সো দিস ইজ ভেরি ফিল্টার্ড দ্য ক্রাউড অফ শ্রেয়া। এবং বাড়তে বাড়তে তখন আমার কাছে মনে হলো যে বিকজ মাই মাদার ওয়ার্কস ইন ইউনাইটেড নেশনস অ্যান্ড আই অলওয়েজ saw her working and she is always into ডেভেলপমেন্ট সেক্টরে কাজও করছে, প্লাস তার ইন্টারেস্টও সেদিকে। তো আমার ছোটবেলা থেকে আই ওয়াজ ইনভলভড ইন দিস থিংস, ভলান্টারি ওয়ার্কস, এবং বেশ কিছু লাইফে অনেক ধরনের অপরচুনিটি পেয়েছি এবং কাজ করেছি। তো ওই জিনিসটাকে কাজে লাগিয়ে আমি চিন্তা করলাম যে লিডারশিপ বা ফিমেল এম্পাওয়ারমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট, আমরা এটাকে যেই নামই দেই না কেন, তো সেটাকে ফোকাসে রেখে আমি আমার গ্রুপটাকে কিছু করতে পারি কিনা। সো আলহামদুলিল্লাহ দেখলাম যে এভরিওয়ানস রেসপন্স ওয়াজ অ্যামেজিং অ্যান্ড আলহামদুলিল্লাহ সোফার আমার গ্রুপটা খুব অল্প সময়ের ভেতরে সবার প্রিয় হয়েছে। এবং সোফার আমাদের ডে টু ডে বেসিসে সবার কোয়েরি পোস্ট, শেয়ারিং পোস্ট এসবের পাশাপাশি আমরা নানান ধরনের কাজ করছি। এবং এখন মূলত যে কাজটা করা হচ্ছে কোভিড এর টাইমে, this is very challenging for any people, for জি। anyone working in the industry, right? সেটা যে কোনো ইন্ডাস্ট্রি হোক না কেন। তো আমাদের এখন এফ কমার্সটা কিন্তু ইটস গ্রোয়িং অ্যান্ড ইটস গ্রোয়িং এমন একটা স্কেলে যেটা আমরা আসলে কখনো এক্সপেক্টও করি নাই যে এরকম হয়ে যেতে পারে। বাংলাদেশে এখন যে পরিমাণ মানুষ এফ কমার্স মানে ফেসবুক কমার্স হোক বা ই কমার্সে ইনভলভড আছে, এটা কিন্তু আমরা ফোর্সই করিনি 3-4 বছর আগে, বাট দ্যাট হ্যাজ গ্রোন টু আ হিউজ স্কেল, যেটা কোভিড এর টাইমে কিন্তু সবাই অনেক বড় একটা আমরা ধাক্কা খেলাম এবং অনেক বড় একটা চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। প্লাস একটার পর একটা অকেশন চলে যাচ্ছে, ঈদ চলে যাচ্ছে, পয়লা বৈশাখ চলে যাচ্ছে, আমাদের সবার
দেখা যাচ্ছে যে অনলাইনে যারা ইনভেস্ট করে ফেলেছিল তাদের নানান ধরনের অবস্ট্যাকল পার করতে হয়েছে। সো এই মুহূর্তে আমার কোর অবজেক্টিভ ইজ টু হেল্প দি এন্টারপ্রেনার্স যারা অনলাইনে কাজ করছে এবং তাদেরকে হেল্প করা, বিকজ আই হ্যাভ আ কমিউনিটি যেখানে বায়ার সেলার, দিস ইজ লাইক আ হাব। এখানে সবার মিট এন্ড গ্রিট থেকে পসিবল করে, এখানে ইটস লাইক আ মার্কেট প্লেস এন্ড অলসো দিস ইজ লাইক আ ফোরাম যেখানে ইটস লাইক আ ফ্যামিলি, সবাই সবার সাথে সবকিছু শেয়ার করছে। ইটস ট্রু। সো আমার কাছে খুব ভালো লাগে যে যে কোনো পোস্ট করার পরে দেখা যায় যে চিনি না জানি না বাট আপুরা অনেক হেল্পফুল, মানে যে কোনো এক্স্যাক্টলি, ইনফরমেশন হোক যেটাই এবং জানে কিছু না সেটাই ওরা হলেও শেয়ার কিন্তু করছে। তুমি একটা কমেন্ট অন্তত দেখবে যে কেউ না কেউ তোমাকে হেল্প আউট এক্স্যাক্টলি। করার চেষ্টা করছে। জি। কেউ না হলে আমি নিজে ইনভলভ হওয়ার চেষ্টা করছি। আগে অনেক সময় দিতে পারতাম, এখন আসলে নিজেও অনেক ব্যস্ত হয়ে গেছি দেখে পারি না। কিন্তু সো ফার সো গুড, আলহামদুলিল্লাহ। আমার ধারণা ছিল না এত বড় হতে পারে আমার শ্রেয়া। আর অনেকে ভাবে আমার নামটাই শ্রেয়া, আমার নাম শ্রেয়া না, আমার নাম সাজিদা চৌধুরী স্বর্ণা। কিন্তু শ্রেয়ার মিনিংটা হচ্ছে আ লেডি হু এক্সেলস ইন এভরি সেক্টর অফ হার লাইফ, যে নারী তার লাইফের প্রত্যেকটা পর্যায়ে নিজেকে সাফল্যের পথে নিয়ে যেতে পারে। তো ওখান থেকে শ্রেয়া নামটা দিয়ে, আলহামদুলিল্লাহ এটা নামের তাৎপর্য সোফার রাখতে পারছে। আলহামদুলিল্লাহ, সত্যি। আর আমি কিন্তু আপু প্রথম থেকে আছি, এবং টু বি অনেস্ট আমি কিন্তু নামটা দেখেই বেশি হচ্ছে আমার মধ্যে কিউরিওসিটি ছিল যে নামটা খুব মানে রাইট, লুক্রেটিভ, এবং মানে দেখলেই বা শুনলেই খুব ভালো লাগে, নামটা আমার একটা হুট করে শান্তি মাথায় শান্তি আসে। ভালো লাগে। আমি যখন গ্রুপটা ক্রিয়েট করি তখন আমার মাথায় হুট করে আসে যে আমি এমন একটা কিছু দিব দ্যাট উইল অ্যাট্রাক্ট উইমেন টু ইনভলভ দেমসেলভস ইন সামথিং প্রোডাক্টিভ। বিকজ আমাদের একটা গতানুগতিক ধারণা আছে যে অনেকগুলো মেয়ে একসাথে হলে বোধহয় আমরা শুধু অপ্রয়োজনীয় কথা বলি। ব্যাপারটা জি। কিন্তু আসলে সেরকম না, আমরা কিন্তু অনেক প্রোডাক্টিভ কাজ করি এবং প্রোডাক্টিভ ডিসকাশনস কিন্তু আমাদের ভেতরে হয়। সো আমার কোর অবজেক্টিভই ছিল সেটা, যে সবার ভিতর থেকে একটু প্রোডাক্টিভিটি বের করা। And alhamdulillah, I succeeded in that, I would say. আলহামদুলিল্লাহ, যেটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে আপু। আপনি Alhamdulillah. ভলেন্টিয়ার ওয়ার্কের কথা বলছিলেন, সে প্রসঙ্গে আমি একটু বলবো যে Right. গত বছর থেকে বাংলাদেশে প্রথমবারের মতো অনলাইন এডুকেশনটা স্টার্ট হয়েছে। মানে একদম Okay. কিডস থেকে শুরু করে বড়রা পর্যন্ত কিন্তু আমরা অনলাইনে ক্লাস হুম, করছি, মানে পোস্ট গ্রাড বা সবকিছু হুম, অনলাইনে চলছে। তো এই হুম, ক্ষেত্রে আপনার কি মনে হয় না যে বাচ্চারা একটু ডিপ্রাইভড হচ্ছে? কারণ আমরা স্কুলে ক্যাম্পাসে যে সময়টা পেতাম বান্ধবীদের সাথে কথা বলা, আড্ডা, হুম, হুম, কিংবা হুম। মানে আমরা কিন্তু আড্ডার মধ্যে একটা মানে গ্রুপ স্টাডিও করতে পারতাম, বাট এটা কিন্তু এখন Right. বাচ্চারা আসলে পাচ্ছে না, বা নতুন ফ্রেশাররা পাচ্ছে না। Right. কিংবা আমরা হুম, হুম, যেমন অনেক ক্লাব অ্যাক্টিভিটিস ইনভলভ ছিলাম, এখন right. সেটাও সম্ভব হ্যাঁ, হচ্ছে না অনলাইনে। সো এই absolutely. ক্ষেত্রে আপনার কি মতামত যে অনলাইনটা একদিকে তো অবশ্যই ইতিবাচক, বাট অন্যদিকে এই জিনিসটা থেকে তো অবশ্যই আমাদের এখনকার জেনারেশনটা একটু ডিপ্রাইভড হচ্ছে। Of course, of course. আমার কাছে মনে হয় অফ কোর্স ইন্টারনেট ইজ আ ব্লেসিং। কারণ না হলে হয়তো বা কিছুই হতো না। যদি কোভিড এর মতন এরকম একটা মহামারী হতো এবং ইন্টারনেট যদি না থাকতো, তাহলে তো আসলে কিছুই পসিবল হতো না, সবকিছুই থেমে যেত। ইন্টারনেট আছে বলে তাও এখনো চলছে এবং তাও এখনো সবকিছু আমরা নর্মাল ভাবে চালানোর চেষ্টা করে যেতে পারছি। ডিপ্রাইভ হওয়ার কথাটা বলতে গেলে তো অবশ্যই আমার কাছে তো মনে হয় যে আমরা এত ছোট বাচ্চাদের হাতে ফোন তুলে দেয়া কিংবা কোনো ডিভাইস তুলে দেয়া, এবং তাদের তো আসলে এত ছোট বয়সে ইন্টারনেটের ব্যবহার প্রয়োজন খুব একটা কিন্তু ছিল না। আমরা কিন্তু আমাদের শৈশব যদি বলি অথবা আমাদের বেড়ে ওঠাটা যেরকম হয়েছে, আমি একটা বাংলা মিডিয়াম স্কুলে ছিলাম এবং আমাদের সকালবেলা উঠে রেডি হয়ে স্কুলে যাওয়াটাই ওয়াজ এ রিক্রিয়েশন ফর আস। যাবো, ফ্রেন্ডদের সাথে দেখা হবে, অ্যাসেম্বলিতে দাঁড়াবো। আমি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত মেইন ভোকাল হিসেবে গান গেতাম। তো সকাল থেকে পুরো দিনটাই একটা, আমার কাছে মনে হতো যে ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স। তো এখনকার বাচ্চারা তো একদমই পাচ্ছে না, বিকজ আমার ঘরে আমার একটা নিস আছে, আমি দেখছি যে শি ইজ অনলি ইন প্লে গ্রুপ। তো ওরও যেরকম স্টার্টিংটাই হলো অনলাইনের ভেতর দিয়ে, ও তো বুঝতেই পারলো না যে স্কুল লাইফটা তো আসলে কি জিনিস বা ফ্রেন্ডশিপ কি জিনিস। হ্যাঁ, আমাদের ডিপ্রাইভ তো অফকোর্স আপু। এবং এখন যেসব এক্সাম হচ্ছে আমরা জানিও না। আমি অনেক টিপস এন্ড ট্রিক্স দেখলাম যে ক্যামেরা হাইড করে কিভাবে নকল করে পরীক্ষা দেওয়া যায়। তো এই জিনিসগুলো আসলে অফকোর্স দিস ইজ হার্মিং। বাট দেন এগেইন যদি আমাদের ইন্টারনেট না থাকতো তাহলে তো হয়তো বা সবকিছু থেমে থাকতো। তো সবকিছু, আমার কাছে মনে হয় যে এভরিথিং ইন লাইফ কামস উইথ অ্যান অপরচুনিটি কস্ট, and it's nothing different. It's a blessing, but then again, it has its own opportunity cost. This is how the world actually runs. ডিপেন্ডস করে আমরা কিভাবে এটাকে নিচ্ছি বা ইউজ করছি। Absolutely. It's actually up to you. হ্যাঁ, যে কোনো কিছু আপনি এক্স্যাক্টলি। কিভাবে পজিটিভলি বা নেগেটিভলি ইউজ করবেন, কতটুকু অ্যাডভান্টেজ নেবেন, কতটুকু ডিসঅ্যাডভান্টেজ নেবেন, এটা টোটালি আপ টু ইউ। বাট অফ কোর্স গার্জিয়ানস হ্যাভ আ বিগ রোল টু প্লে হিয়ার।
এ প্রসঙ্গে আমি একটা বলবো আপু, যেহেতু আপনি বলছিলেন যে আমরা বাচ্চাদের হাতে আসলে হচ্ছে কি টেকনোলজিক্যাল জিনিসগুলো দিয়ে দিচ্ছি বা ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে দিচ্ছি। তো আমি নাম মেনশন করতে চাচ্ছি না কারোরই, কিন্তু এখন দেখা যায় যে অনেক ছোট বাচ্চারা দেখা যায় যে লাইভ করছে বা স্পেশালি মেকআপ টিউটোরিয়াল করছে। ইটস ভেরি গুড, মানে আমাদের দেশে বাইরের কান্ট্রিতেও তো ছোট বাচ্চারা অনেক ব্লগিং করছে। তো এটা আমরা অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি, বাট মাঝে মাঝে দেখা যায় না যে মানে দেখা যায় যে ভিউয়ার্সরা অনেক ব্যাড কমেন্ট করছে, সেখানে যে বাচ্চাটা হচ্ছে গিয়ে ভিডিও করছে সেও হয়তো রিপ্লাইতে একটা নেগেটিভ একটা ফিডব্যাকই দিচ্ছে। সো মানে অ্যাটিটিউড একটা যেটা প্রবলেম আমরা যেটা বলি। সো এক্ষেত্রে কিন্তু হচ্ছে মানে জিনিসটা একটা নেগেটিভ ইম্প্যাক্টই পড়ে। মানে ইনফ্লুয়েন্সার হচ্ছে খুবই ভালো কথা, ছোট থেকে শিখছে সেটা আরো ভালো কথা, বাট বিহেভিয়ারে যদি মানে দুই পক্ষেরই প্রবলেম থাকে, যারা কমেন্ট করছে তাদেরও তো শুধু শুধু দরকার নেই একটা ছোট বাচ্চাকে এভাবে কমেন্ট করা। আবার যাকে কমেন্ট করছে সেও কিন্তু পজিটিভলি আসলে রিপ্লাইটা দিচ্ছে না, নেগেটিভলি রিপ্লাই দিচ্ছে। তো দুই পক্ষের মধ্যে কিন্তু একটা ক্ল্যাশ লেগে যাচ্ছে। রাইট আপু, আমার কাছে টু বি ভেরি অনেস্ট, আমাকে ইউ ক্যান কল মি অ্যান্ড ওল্ড স্কুল, বাট আমি এটার একদমই বিপক্ষে। যদি আজকে আমি দেখতাম যে আমার কোনো ছোট বোন আছে যার এরকম বয়স এবং সে ইজ গেটিং ইনটু দিস ওয়ার্ল্ড অফ ইউটিউব, ব্লগিং, ভ্লগিং, আই উড হ্যাভ নেভার অ্যাকসেপ্টেড, বিকজ আমার হাতে আমার ফোন এসছে ক্লাস 9-এ অথবা 10-এ, তাও কোচিং এ যাওয়ার সময় বাবা দিত, তারপরে আবার নিয়ে নিত। আর মেইনলি হাতে পেলাম হচ্ছে কলেজে উঠে। তো এখন আমি যা সিচুয়েশন দেখছি, অ্যান্ড বিকজ ইন্টারনেট ইজ সো পলিউটেড, বিকজ ইট ডাজন্ট কস্ট ইউ এনিথিং টু কাম হিয়ার, এবং এখন সবার হাতে একটা করে মোবাইল স্মার্টফোন আছে, সবার হাতে ইন্টারনেটের অ্যাক্সেস আছে। তো সবাই থাকাতে আসলে যেটা হয়ে যায় যে ক্রাউডটা তো আমি কন্ট্রোল করতে পারছি না, যার যেটা মুখে আসছে মনে আসছে বলে ফেলছে, বিকজ এখানে সবার ফ্রিডম অফ স্পিচ আছে এবং কোনো রুলস এন্ড রেগুলেশনস নেই যেটা ফলো না করলে তার কোনো লিগাল ওয়েতে কোনো প্রবলেম হবে অথবা কোনো কিছু, রাইট? সো যার যেটা খুশি সে সেটা করতে পারছে। এবং বাচ্চাদের আমার মনে হয় যে মানসিক যেটা যদি আমি বলে থাকি যে আমাদের যে মেন্টালিটির এক্সপ্যানশনটা হয় সেটাই তো এখনো তাদের আসলে হয়নি, ম্যাচুরিটি যদি বলি। তো তাদের আসলে এখনই এই পর্যায়ে আসার কোনোই প্রয়োজন আমি দেখি না, কারণ এটা আরো মানসিকভাবে বিকারগ্রস্ত করে ফেলে, কারণ এত ছোট বয়সে সমালোচনাও কারোর দেখার কথা না। এবং অ্যাজ আ ভিউয়ারও যদি আমি বলি, আমিও চাই না অপ্রাপ্ত বয়স্ক কারোর হাতে ইন্টারনেট থাকুক, এবং সেটা সে তার এন্টারটেনমেন্ট হোক আর যেটাই হোক। আমার আসলে আমি পছন্দ করি না ইউটিউবেও যে সেটা দেশের হোক বিদেশের হোক, বাচ্চাদের এত ছোট বাচ্চাদের হাতে ইন্টারনেটের ব্যবহার আমার কাছে কখনোই মনে হয় না দিস ইজ সামথিং পজিটিভ। সো আই উড নেভার রেকমেন্ড দিস। আমিও বলবো যে আমার বোনের বেবিকেও দেখি যে যে টাইমটাতে হয়তো মানে আমি সেদিন ওর সাথে চোর ডাকাত বাবু পুলিশ খেলছিলাম, যেটা আমাদের জন্য খুবই কমন, এন্ড ও জাস্ট আকাশ থেকে পড়েছে যে তুমি এটা কিভাবে জানো, এটা কি গেম, এটা আমি এতদিন কেন রাইট, জানতাম না। সো আই ওয়াজ ভেরি শক যে একটা নর্মাল একটা জিনিস আমাদের জন্য এটা খুবই ডাল ভাতের মতো, বাট এখনকার বাচ্চারা এই গেমটাই আসলে জানে না। জানেও না। আপু আরেকটা আমাদের ভিন্ন আমরা প্রসঙ্গে যাব। জি আপু, প্লিজ। জি জি আপু কন্টিনিউ। না, আমি যেটা বলছিলাম আপু, যে আমাদের আসলে আমাদের তো আসলে অনেক স্কোপও ছিল, আমরা বাইরে যেতাম, খেলতাম, আমাদের একটা ফ্রেন্ড ছিল পাশের বাসায়। এখন তো সবকিছুতে আমাদের ভিতরে ভয় কাজ করে, কারণ সিচুয়েশনটাই এত কেমন যেন হয়ে গেছে, মানুষের ভিতরে ফ্রাস্ট্রেশন এত বেড়ে গেছে। তো কোথাও তো আমরা ওই সেফটি সিকিউরিটিটাই পাই না। আমাদের আমাদের চাইল্ডহুড তাও কম্পারেটিভলি অনেক সিকিউর ছিল। সো আসলে ওদের বলবো যে ভাগ্যটাও হয়তো বা তাদের জন্য এতটাও ভালো না, বিকজ যত আমরা মডার্ন হচ্ছি তত আমাদের কমপ্লিকেশনস কিন্তু বাড়ছে আরেক দিক থেকে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চারা মানে সামাজিক ভাবে থাকতে পারছে না, মানে সামাজিকতাটা শিখছে না। আমরা যেরকম ইজিলি মিশতে পারতাম, এখন রাইট। বাচ্চাদের মধ্যে জিনিসটা কম। না, না। আচ্ছা আপু একটু ভিন্ন প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে কিছুদিন আগেও কিন্তু অনলাইন মার্কেটটা এত বড় ছিল না। কিছু যদি আমরা চাইতাম হয়তো স্পেসিফিক কিছু পেজ ছিল বা স্পেসিফিক কিছু গ্রুপ থেকে আমরা নিতাম, বাট রিসেন্টলি দেখা যাচ্ছে একটা প্রোডাক্টের জন্যই অনেক অনেক পেজ, মানে হাজার হাজার পেজ। তো রাইট। এই ক্ষেত্রে আপনার মনে হয় না অনলাইন মার্কেটে কিন্তু অনেক বেশি কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, হুম, হুম, প্লাস ফেসবুক হুম, থেকে কিন্তু অনেক প্রবলেম হচ্ছে, দেখছি আমরা রিচ কমে যাচ্ছে। সবকিছু রাইট। মিলেই কিন্তু যারা নিউ কামার তাদের জন্য কিন্তু আর জিনিসটা খুবই আপসেটিং, এন্ড হচ্ছে এত ইনভেস্টমেন্ট তো আসলে প্রমোশনের জন্য সবার না, থাকে না। তো না। এই ক্ষেত্রে নিউ কামারদের জন্য আপনি কি বলতে চাচ্ছেন, বা যারা রাইট। মানে ধরেন অলরেডি রাজত্ব করছে অনলাইন মার্কেটে তাদের জন্য তো একটা মানে কম্পিটিটিভ, তো ওদের জন্য কি বলতে চান? রাইট। আসলে আমরা যখন আমি একদম শুরুটা দেখেছি যখন মাত্র কিছু পেজ বাংলাদেশে ওপেন হলো, বাংলাদেশে বাইরে থেকে কিছু প্রোডাক্ট আনা স্টার্ট হলো, এবং আমি নিজেও তখন খুবই এক্সাইটেড থাকতাম এবং প্রি অর্ডার করতাম। তখন আসলে মার্কেট একরকম ছিল, আর এখন মার্কেট এত স্যাচুরেটেড হয়ে গেছে, বিকজ এভরি
বায়ার ইজ নাও আ সেলার, এভরি সেলার ইজ আ বায়ার। তো স্যাচুরেশনটা এমন ভাবে বেড়ে গেছে যে রিচ আসলে কতটুকু পসিবল। আমি অ্যাজ এন ইনফ্লুয়েন্সার, আমি যদি বলি যে আমি রাত 11টায় একটা লাইভ করছি, আমার সাথে আরো অনেক পপুলার ইনফ্লুয়েন্সার রাত 11টায় সমান ভাবে অডিয়েন্স নিয়ে অথবা আমার চাইতে অনেক বেশি অডিয়েন্স নিয়ে একই টাইমে লাইভ করছে। তো মানুষ কয়জনেরটা দেখবে? তো এরকম একটা কন্ট্রাডিকশন কিন্তু চলে আসে। বাট দেন अगेन এটা কিন্তু আমাদের ইকোনমির ক্ষেত্রে আবার সামহাউ পজিটিভিটি নিয়ে আসে আমার কাছে মনে হয়। দিস ইজ অ্যান অ্যাডভান্টেজ যে সবাই এখন মার্কেটে ঢুকছে। কিন্তু তাতে যেটা হচ্ছে, যেরকম ঢাকা সিটি একটা ছোট ছোট জায়গা এবং এখানে অলরেডি উই আর ওভার পপুলেটেড, রাইট? সো এখন ইন্টারনেটের অবস্থাটাও ওরকমই হয়ে গেছে। তো এটাকে আসলে কাউকে ব্লেম করারও নেই, আবার এটার জন্য আমরা কাউকে বলতে পারবো না যে কাউকে কারোর দোষ আছে কিংবা এটা তো আসলে হওয়া উচিত ছিল না। এটা আসলে আমার মনে হয় যে এটা আমাদের প্রেডিক্টেড ছিল অলরেডি যে দিস উইল বিকাম লাইক দিস সামডে। তো রিচ যেটা কমে যাচ্ছে আপু নিউ কামারদের ক্ষেত্রে, আমি বলবো যে ধৈর্য রাখতে হবে, বিকজ অনলাইন বিজনেস দেখে যতটা সোজা মনে হয় সেটা আসলেই ততটাই কঠিন। আর দোকানে গেলে আপু আপনাকে এক্সকিউজ মি, দোকানে গেলে আপনাকে এত পার্সোনালাইজড সার্ভিস কিন্তু কেউ দিবে না যেটা অনলাইনে করা হয়। আপু এই জামাটার লেন্থ কত, এটা আমাকে পরলে কেমন লাগবে, প্রত্যেকটা ছোট ছোট খুঁটিনাটি প্রশ্নের উত্তর দেওয়া লাগে, এবং যদি প্রশ্নের উত্তর মন মতো না হয় তখনই সাথে চলে আসে একটা নেগেটিভ রিভিউ এর একটা কার্স, যেটা খুব বড় ক্ষতি করে মানুষের, ডিফেমেশনের অনেক বড় কাজ ভূমিকা রাখে এটা। তো আমি এটাই বলবো যে অনেক পেশেন্স রাখতে হবে আজকাল। মনে রাখতে হবে যে আমার সাথে আরো কোটি কোটি মানুষ এখানে ইনভলভড কাজ করছে, এবং সবাইকে সমানভাবে সুযোগ তো আসলে একটা প্ল্যাটফর্ম দিতে পারে না। তো সেটার জন্য আসলে সময় এবং আমরা যেটা বলি যে ধৈর্য নিয়ে সেটার পেছনে লেগে থাকতে হবে। এবং আমি একটা কথা সবসময় সব পেজ ওনারদেরকে বলি, আপনার প্রোডাক্টের মান যদি, গুণগত মান যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে অবশ্যই আপনার বিক্রি হবে ইনশাল্লাহ। এবং যারা অলরেডি স্টাবলিশড আছে আমার কাছে মনে হয় তারা অলরেডি মার্কেটের সিংহভাগটা ক্যাপচার করে ফেলেছে। সো তাদের আসলে নিউ কামারদেরকে নিয়ে ইনফেরিয়র কমপ্লেক্সে ভোগার মতন কিছু নেই বলে আমি মনে করি। আপু ধন্যবাদ, আপনি আসলে অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন। এই ক্ষেত্রে আমি একটা বলবো আপু, ইন্টারনেটে আমরা যেরকম বলছিলাম যে আমাদের জীবন অনেক ইজি হচ্ছে, সেক্ষেত্রে এই রাইট, যে রিভিউ ব্যাপারটা চলে আসে। আগে যেমন আমরা পজিটিভ রিভিউটাই দেখতাম, যে সবাই খুশি হয়ে একটা রিভিউ দিচ্ছে, বাট এখন রাইট। যেটা দেখা যায় যে একটা মানে 5টা পজিটিভ রিভিউ থাকে আর 6টা নেগেটিভ রিভিউ থাকে, এবং মোস্ট অফ দ্য টাইম আমি যেটা জানি দেখা না, যায় যেটা আমি একটু সরি আমি তোমাকে ইন্টারাপ্ট করলাম, আমি জানি না তুমি কালকে দেখেছো কিনা। আমি তুমি করেই বললাম তোমাকে মেহনাজ। আমি কালকেই দেখলাম যে আমি লিখেছিলাম যে কেন আপনাদের নেগেটিভ রিভিউ এত বেশি, পজিটিভ রিভিউ আজকাল জি দেখি জি আপু, না। আমি দেখেছি আপনার পোস্টটা। কারণ আগে কিন্তু একটা পেজ রিনাউন্ড হতোই একটা রিভিউ থেকে, আর আজকাল একটা পেজের মানে নেগেটিভ রিভিউ আসতে জাস্ট 5 সেকেন্ড লাগে। বললাম না যে মানুষের ধৈর্য ক্ষমতা এত কমে গেছে বিকজ অফ দিস সিচুয়েশন, বিকজ অফ দিস ট্রাইং টাইমস, দ্য ওয়ে উই হ্যাভ বিন, মানে আমাদের আসলে কি বলবো, আসলে চার দেয়ালের ভেতরে থাকতে থাকতে আমাদের মানসিক অবস্থাটাও কিন্তু খুব আহ চাপা মানে পড়ে একদম গেছে বলবো। সংকীর্ণ হয়ে আসে না, দেখা যায় যে জি। আমি, আমার থট প্রসেস হ্যাজ বিন সো ন্যারো। তো এই ক্ষেত্রে আসলে আমার মনে হয় যে অন্তত একটু সহমর্মিতা দেখানোটাই আমাদের একমাত্র উপায়, যদি আমরা বিশ্বাস করি যে আমি যদি একজনকে উপকার করি সে কিন্তু কালকে আমার উপকার করবে, এবং সে আমার উপকার না করুক, আমি আমার নিজের কাছে ঠিক থাকলাম যে আচ্ছা ঠিক আছে আমি কারোর ক্ষতি করিনি, আমি উপকার না করতে পারি কিন্তু আমি কারোর ক্ষতি করিনি। তো একটা নেগেটিভ রিভিউ অফকোর্স আজকাল অনেক ফ্রডুলেন্টও ঘটছে, আমার সাথে এরকম হয়েছে যে প্রি অর্ডারে আমি ফুল পেমেন্ট করে দিয়েছি, আমার অর্ডার আসেনি এবং আমার নাম্বারটা ব্লক করে দিয়েছে। সেই ক্ষেত্রে তো আসলে আমরা তখন অসহায়। কিন্তু একটুখানি হয়তো বা কারোর টোন পছন্দ না হলে সাথে সাথে তাকে নিয়ে একটা বিশাল বড় খারাপ কথা আমি লিখে দিলাম, এবং এখানে কেউ সার্ভিস কোনোদিন নেয়নি, কেউ কোনো প্রোডাক্ট পারচেসই করেনি, তারাও এসে একটা করে খারাপ কথা বলে যাচ্ছে জাস্ট বিকজ অফ পার্টিসিপেটিং ইন দ্য নেগেটিভিটি। অ্যান্ড আমি সবসময় দেখেছি এটা মনে হয় হিউম্যান নেচার, যে নেগেটিভিটি অ্যাট্রাক্টস আস মোর দেন পজিটিভিটি। ভেরি মাচ। Which is actually the result of all the struggles and the stress that we have been going through. And আসলে পুরো দুনিয়া এনভায়রনমেন্টও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলি, সবকিছু তো ইটস চেঞ্জিং। তো দেখা যাচ্ছে যে কারোর লাইফে শান্তিটা নাই, এবং শান্তিটা খুঁজতে গিয়ে আমরা আরেকজনের শান্তি নিয়ে দেখা যাচ্ছে কেমন যেন একটা নিজেদের ভেতরে অশান্তি ক্রিয়েট হচ্ছে যে আচ্ছা ওর এটা আছে আমার কেন নাই। তো এই জিনিসটা থেকে স্টার্ট করে না আসলে
খুব কেমন যেন আজকাল ধৈর্য হারিয়ে সবাই খুব অল্পতে অস্থির হয়ে পড়ছে। তো এই জিনিসটা থেকে বের হয়ে এসে আমরা যদি এভাবে চিন্তা করি যে আমরা সবাই মিলেই তো আসলে এক, এবং আমি আজকে পড়ে গেলে আমার পাশের মানুষটাই কিন্তু আমাকে হাত না বাড়িয়ে দিলে আমি উঠতে পারবো না। তো ওই জিনিসটা মাথায় রাখলে তখন আমার মনে হয় যে নিজের এথিক্স এন্ড ভ্যালু নিজের ভিতরে রাখতে পারলে তাহলেই হয়তো বা এটা সাস্টেইন করা পসিবল। ইনশাল্লাহ এটা যদি সবাই একটু হলেও ফলো করতো আমার মনে হতো যে আসলে লাইফটা আরো অনেক বেশি ইজি হতো। মানে এত বেশি সাফোকেটেড লাগতো না বা ভয় লাগতো না যে আমি কি করছি বা এটা থেকে আমার অন্য কিছু হয়ে যাবে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আপু আপনাকে অনেক ধন্যবাদ। নেক্সট কোশ্চেনে যাব। আপু আপনি জি। যেহেতু কর্পোরেটও জব করছেন, সাথে অনলাইনেও আপনি একটা ভাইটাল রোল প্লে করছেন, জি। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি কিভাবে ব্যালেন্স করছেন বা আপনি কোনটাতে বেশি কমফোর্ট ফিল করেন? আমার কাছে আমার ক্যারিয়ার সবসময় মাই ফার্স্ট প্রায়োরিটি, দ্যাট ইজ আফটার মাই ফ্যামিলি লাইফ অফকোর্স। কিন্তু ক্যারিয়ারের সাথে এখন শ্রেয়াটাও আসলে জড়িয়ে গেছে। কারণ যদিও আমি এটা স্টার্ট করেছিলাম নিজের নিতান্তই একটা প্যাশন থেকে, আস্তে আস্তে দেখলাম যে আমার রেসপন্সিবিলিটিস বেড়ে গেছে, বিকজ the bigger your involvement in something, the bigger are your responsibilities. So that is what happened with me. কিন্তু আমি আসলে কর্পোরেটে চলে আসি। আমি মিডিয়াতে ছিলাম একটা সময়, আমি অ্যাঙ্কারিং করতাম। আমার আমার প্যাশনটাই হচ্ছে আমি আই এম আ পিপলস পার্সন, আই অলওয়েজ ওয়ান্ট টু বি ইন দ্য সেন্টার অফ অ্যাটেনশন। দ্যাট ইজ হাউ আই অ্যাম, দ্যাট ইজ হাউ মাই পার্সোনালিটি ইজ। সো ওখান থেকে আমি হঠাৎ করে কর্পোরেটে শিফট করলাম, এবং কর্পোরেট থেকে এসে বুঝলাম যে হয়তো আই ওয়াজ মেন্ট টু বি আ কর্পোরেট। এর আগে আমি রবিতে ছিলাম, আমি রবিতে এন্টারপ্রাইজ বিজনেসে কর্পোরেট সেলসটা দেখতাম। সেখানে প্রায় 2 বছর থাকার পরে আমি এখন একটা ব্যাংকে জয়েন করি। তো আসলে দুটো পুরা অপোজিট, দুইটা একদম, একটা এই মাথা একটা ওই মাথা। সোশ্যাল মিডিয়া এবং আমার যে রোলটাতে আমি চাকরি করছি, দুটো একদম আলাদা। সো ব্যালেন্সিংটা আসলেই কঠিন হয়ে যায়। আমি যদি বলি আমি খুব সুন্দর করে ম্যানেজ করছি, কোনো প্রবলেম হচ্ছে না, ব্যাপারটা একদমই ভুল হবে। আমার অফকোর্স ইটস আ লট অফ স্ট্রেস, ইটস আ লট অফ স্ট্রাগল, বাট দেন अगेन আমি চেষ্টা করি যতটুকুন আমার নিজেকে ব্যালেন্স করে আমার ফ্যামিলি লাইফকেও যেন আমি হ্যাম্পার না করি। অফকোর্স কিছু কিছু কম্প্রোমাইজ স্যাক্রিফাইস তো আমার কনস্ট্যান্টলি করতে হচ্ছেই আপু, না হলে আসলে উপরে ওঠা সম্ভব না। আর হুম। যে কোনো সাকসেস কামস উইথ অ্যান অপরচুনিটি কস্ট, এটা শুরুতেই বললাম। সো ওগুলা মেনে নিয়েই ব্যালেন্স করে চলছে আর কি, চলার চেষ্টা করছি, জানি না কতটুকু পারছি, কিন্তু চলছি। আপু যারা নিউ কামার আছে ইনফ্লুয়েন্সার হিসেবে, যদি ক্যারিয়ার হিসেবে শুধু এই ইনফ্লুয়েন্সিংটাকেই চায়, সেটা কি আপনি সাপোর্ট করবেন? অফকোর্স এটা এটা পসিবল, এটা অবশ্যই পসিবল। কেউ যদি চায় আমি আমার সবটুকু সময় দিয়ে একজন ইনফ্লুয়েন্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবো, অফকোর্স দ্যাট ইজ পসিবল। আর কারো যদি মনে হয় যে না, মাসের শেষে আমার একটা ফিক্সড ইনকামের মতন আমার স্যালারি ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে তো অফকোর্স দিস ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ অ্যানাদার। আমার কাছে সবসময় মনে হয় যে যেহেতু মার্কেট এখন এত স্যাচুরেটেড, দ্য ওয়ার্ল্ড ইটসেলফ, সবাই এখন এত কিছুতে ইনভলভড। সো একটা সোর্স অফ ইনকাম আসলে কখনোই করার মতো সাস্টেনেবল হয় না আর কি। তো কয়েকটা অপশন লাইফে ওপেন রাখা উচিত, যার কারণে আমি বলবো যে একটা ওয়ে না রেখে লাইফে কয়েকটা ওয়ে অন রাখো। সো হতে পারে যে ইনফ্লুয়েন্সার, সে একটা ফটোগ্রাফি তার প্যাশন, সেটা সে করছে, কিংবা হতে পারে সে আরেকটা চাকরি করছে বিকজ তার ফ্যামিলি তার উপর ডিপেন্ডেন্ট, সো সেটাও সে করছে। আর যদি কারণ মনে হয় যে না, আমি এভাবেই আমি কন্টেন্ট, ইটস অ্যাবসলিউটলি ডিপেন্ডিং অন হাউ ইউ ফিল অ্যাবাউট ইয়োর সেলফ অর ইয়োর লাইফ। সো ওটার উপরেই কিন্তু আপনার পুরাটা। তো আমার কাছে মনে হয় যে যেভাবে কন্টেন্ট ফিল করে সে সেভাবেই চলতে পারে, তাতে কোনো বাধা নেই। দ্যাটস ট্রু। আপু এক্ষেত্রে আমি বলবো যে ফ্যামিলি সাপোর্টটা আই থিঙ্ক অনেক বড় একটা সাপোর্ট, বিকজ ফ্যামিলি যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু আসলে কোনো ক্যারিয়ারে আসলে সামনে যাওয়া যায় না। তো এক্ষেত্রে আমি বলবো যে আপনার ফ্যামিলি সাপোর্ট কেমন ছিল, বা মাঝে মাঝে হয় না যে খুব একটা মানে আপস এন্ড ডাউনস তো যায় লাইফে, সো ওই স্ট্রেস বা মেন্টাল স্ট্রেস সেটা কিভাবে ওভারকাম করা যায়? ফ্যামিলি সাপোর্ট খুব বড় একটা জিনিস, অ্যান্ড স্পেশালি ওয়েন ইউ আর আ ফিমেল। একটা পুরুষ মানুষেরও লাইফে অনেক ধরনের রোল প্লে করতে হয়, কিন্তু একটা নারীর দেখা যায় যে সে একটা মা হয়, একটা মেয়ে হয়। যতই আমরা বলি না কেন যে সবাই সমান, কিন্তু মেয়েদের কেমন যেন দায়িত্ববোধটা একটু হলেও বেশি আমার কাছে মনে হয়, ছেলেদেরও বেশি, কিন্তু মেয়েদের আসলে অনেক ধরনের চিন্তা সারাদিন মাথার মধ্যে থাকে। একটা সংসারের মেইনই আমি বলবো যে একটা মা অথবা একটা মেয়ে কিন্তু সবকিছু, একটা ওয়াইফ কিন্তু একটা সংসার মেইনলি শি ওনস ইট, রাইট? তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আই ওয়াজ ভেরি লাকি ওয়েন আই ওয়াজ অ্যাট মাই প্যারেন্টস হাউস। মাই মাদার ইজ আ ওয়ার্কিং পার্সন, অ্যান্ড
বিকজ আমার মা ওয়ার্কিং পার্সন থাকতে পেরেছে, বিকজ মাই ফাদার হ্যাজ সাপোর্টেড হার, অ্যান্ড এই দুজনের এই অদ্ভুত রকমের একটা কেমিস্ট্রি আমি যেটা দেখলাম, যে মাই মাদার ইউজ টু গো টু লটস অফ ইউএন মিশনস, ইন্টারন্যাশনাল মিশন, এবং সে যখন প্রথম মিশনে যায় তখন আমার বয়স হচ্ছে 6। তো এখন তো আজকালকার বাচ্চারা, 6 বছরের বাচ্চারা, আমি জানি না মাকে ছাড়া কতক্ষণ থাকতে পারবে। তো ওই সময়টাতে বাবা না দেখলে তো হতো না। তো ওই সময় থেকে আমি আসলে আমার ফ্যামিলিতে দেখে আসি যে সবাইকে আমি মোটামুটি দেখি, অল দ্য উইমেন ইন মাই ফ্যামিলি দে আর ওয়ার্কিং। তো সেখান থেকে আমার বাবা মার সাপোর্টটা ওয়াজ অ্যামেজিং, আলহামদুলিল্লাহ। তারপরে তো আই গট ম্যারিড, মাই হাজব্যান্ড ইজ প্রবাবলি দ্য বিগেস্ট সাপোর্টার ফর মি, আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন কামস মাই ইন-লজ। একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, তার হাজব্যান্ডের থেকেও বড় রোল প্লে করে হচ্ছে হাজব্যান্ডের ফ্যামিলি। আর সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা আসলে ভাগ্য লাগে এরকম এরকম একটা ফ্যামিলি পেতে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আবার বেশিও বলতে চাই না, কারণ সবার ভাগ্য আসলে সমান হয় না। কিন্তু আমার সাপোর্টটা সবসময় খুবই ভালো ছিল, এবং এখন পর্যন্ত আমি কোনো ধরনের বাধা আমার ফ্যামিলিগতভাবে আমি ফেস করিনি। কিন্তু আমি পুরোটাই বলবো যে এটা আমার ভাগ্য, এবং এটা দিস ইজ আ ব্লেসিং ফ্রম আল্লাহ হিমসেলফ। আলহামদুলিল্লাহ, এটা শোনাটাই হচ্ছে গিয়ে অনেক বড় একটা ব্যাপার। কিছু কমেন্ট করে নিচ্ছি। ফারহানা আপু লিখেছেন যে স্বর্ণার সাথে সহমত। সুলতানা নিগার আপু লিখেছেন সানজিদা চমৎকার একটি আলোচনা শুনলাম আপু তোমার কাছ থেকে। নূপুর আসমা আপু লিখেছেন একদম সানজিদা, সবার জন্য শুভকামনা রইলো। আপু কিছু যদি একটু নেগেটিভিটির দিকে যাই, দেখা যায় যে আপনি লাইভ করছেন, কিন্তু এখন যেটা হয় যে লাইভের মাঝখানেই আহ কিছু নেগেটিভ কমেন্ট চলে আসে বা কিছু মানে একটু হ্যারাসমেন্ট তো হয় আসলে। তো ওই মানে একদম টাইম মতো সেটা কিভাবে ট্যাকল দেন? এটা খুব কষ্টকর আসলে। আম, এটা এটা যে কতটুকুন ভাবে মেন্টালি এফেক্ট করে, এটা শুধুমাত্র যে এক্সপিরিয়েন্স করে তারই সেই বুঝতে পারে। এবং অনলাইন হ্যারাসমেন্ট অথবা সাইবার বুলি, এটার ওয়ার্স্ট ফর্ম কি হতে পারে সেটা আসলে আমি দেখেছি। এবং সেখান থেকে ট্যাকল দিয়ে আবার জায়গা মতন ফিরে আসে, এবং নিজেকে আবার আগের মতন স্ট্রেংথ দিয়ে স্ট্যান্ড ব্যাক করা, ইট ওয়াজ আ হিউজ চ্যালেঞ্জ ফর মি। আমি জানি না কতটুকুন সবাই এখানে যারা দেখছে তারা জানে, কিন্তু আই হ্যাভ ফাউট ইট অ্যান্ড আই এম স্টিল ফাইটিং ইট। এটা আমাদের, যারা আমরা পাবলিক ফোরামে কাজ করি, সেটা হতে পারে একজন সেলিব্রিটি, সেটা হতে পারে একজন পরিচিত মুখ, হতে পারে একজন ইনফ্লুয়েন্সার, অথবা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছে, যারা লাইভ করছে, এটা আমাদের জন্য প্রতিনিয়ত একটা চ্যালেঞ্জ। কিন্তু সেটার জন্য প্রচন্ডভাবে মানসিকভাবে শক্ত থাকতে হয়। এবং একটা ব্যাপার আছে যে আমি কোনো কিছু পাত্তা দিব না, আমি যা করছি আমি তাই করবো, আমি সেটাতেই ফোকাস থাকবো, বিকজ আই হ্যাভ টু গো আপ। কারণ বাংলাদেশে স্পেশালি এই রিজিয়নটাতে যদি আমি বলি, আমাদের একটা টেন্ডেন্সি আছে যে কেউ যদি উপরে ওঠার চেষ্টা করে, তখন অনেক মানুষ থাকে তাকে পেছন দিয়ে টান দিয়ে নামিয়ে নেয়ার। উপরে হাত বাড়িয়ে আপনাকে তোলার জন্য যত মানুষ থাকবে, তার ঠিক ডাবল বা ট্রিপল থাকবে আপনাকে নিচে টেনে নামিয়ে দেওয়ার জন্য। তো ওই নিচে তাকানো যাবে না আসলে। সো পায়ের জুতা খুলে যাক, পা খুলে যাক, আমি সেভাবেই উঠতে থাকবো, ওঠার চেষ্টা করতে থাকবো, সেটাই হচ্ছে মোটো থাকতে হবে, এবং ওইদিকে তাকানোই যাবে না আসলে, পাত্তাই দেওয়া যাবে না। সো নেগেটিভিটি আসবেই, নেগেটিভিটিকে ইগনোর করতে হবে, দ্যাট ইজ দি অনলি সলিউশন আমার কাছে মনে হয়। এবং অ্যাট টাইমস ইউ নিড টু ফাইট ব্যাক, অ্যান্ড যতটুকুন আপনার স্ট্রেংথ আছে সেটা দিয়ে, যেটুকুন আপনার কাছে সঠিক মনে হয়, নিজের নীতি ঠিক রেখে সেই পথে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য ততটুকুন সোচ্চারভাবে এগিয়ে যেতে হবে। আপু কিছু টিপস জানতে চাইবো, যে হয় না যে আপনি কর্পোরেটে আছেন, জবেও একটা প্রেশার যাচ্ছে, অনলাইনে হচ্ছে গিয়ে আরো অনেক প্রেশার। তো সব রাইট। মিলিয়ে দেখা যায় একটা ফ্রাস্ট্রেশন চলে আসে, একটা মেন্টাল স্ট্রেস থাকে। বা এখন যেরকম সবাই এখন ঘরে বন্দি, তো আমারই মাঝে মাঝে মনে হয় যে আমার অনেক মুড সুইং হচ্ছে। তো এই ক্ষেত্রে অ্যাবসলিউটলি। এই টাইমগুলোতে কিভাবে ওভারকাম করেন, যে মানে মাইন্ডটাকে কিভাবে ডাইভার্ট করা যায়? আসলে সবসময় যে মাইন্ড ডাইভার্ট করতে পারি ব্যাপারটা কিন্তু সেরকম না। হ্যাঁ, কারণ এখন হয়তো আমি লাইভে আছি দেখে বলতে পারি যে আমি এটা করি, আমি ওটা করি। ব্যাপারটা কিন্তু এরকম না। আমারও অনেক সময় আমি ডিপ্রেস থাকি, আমি আপসেট থাকি, আমার কান্না পায়, আমি আমার বাসার কথা মনে পড়ে, বা আমার কথা মনে পড়ে, বা মনে হয় যে ইস, আমার সিচুয়েশন নর্মাল থাকলে এখন এটা এরকম হতো, ওটা ওরকম হতো। ওই সময়গুলো আমারও আসে, অ্যান্ড আমিও একজন নর্মাল মানুষ, সবসময় আমি ট্যাকল দিতে পারি না। আমি চেষ্টা করি নিজেকে যতটুকুন খুশি রাখা যায়, কিন্তু আমার ভেতরেও ফ্রাস্ট্রেশন কাজ করে, স্ট্রেস কাজ করে, আমিও স্ট্রাগলস ফেস করি। তো সবসময় যে ওভারকাম করতে পারি এটা বললে মিথ্যা হবে। সো যতটুকুন পারি চেষ্টা করি, কিন্তু ভালো খারাপ মিলিয়ে আমাদের সবার জীবন, সেটা আমরা যেই হই না কেন।
এটা সত্যি কথা, যদি মানে এটা আমরা মেনটেন করতে পারি তাহলে। আপু একটা বলবো যে করোনার কারণে জব মার্কেটের অবস্থা কিন্তু আমাদের খুব বেশি রাইট। একটা ভালো না, বলা যায় খুবই জি খারাপ। তো আপনি যেহেতু জি। কর্পোরেটে আছেন, অনেক ফ্রেশাররা আছে যারা বের হচ্ছেন বা সেরকম সুইটেবল জব পাচ্ছেন না, সেটাও কিন্তু একটা ফ্রাস্ট্রেশন। তো এই টাইমটাকে তারা কিভাবে কাজে লাগাতে পারে? কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে রিক্রুটমেন্ট আসলে এখন অফ, বা খুব ভালো জায়গা পাচ্ছে না, নিজের ক্যাপাবিলিটি যেরকম আছে বা যেরকম এক্সপেক্ট করেছিল আচ্ছা। সেরকম জায়গা পাচ্ছে না, একটা ক্যারিয়ারে কিন্তু একটা গ্যাপ পড়ে যাচ্ছে। তো এখন রাইট। না হয় আমরা বলছি যে ঠিক আছে সময় খারাপ যাচ্ছে হবে, বাট পরবর্তীতে যদি আমরা জব যখন ফেস করবো, ইন্টারভিউ ফেস করব, তখন কিন্তু আবার অবশ্যই আমাদেরকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হবে যে ক্যারিয়ারে একটা গ্যাপ কেন পড়ে গেছে বা কেন এতদিন কিছু হ্যাঁ, করা হয়নি। তো এই কোয়েশ্চেনটাকে অ্যাভয়েড করার জন্য এই টাইমটাকে কিভাবে ইউটিলাইজ করা যায় বলে আপনি মনে করেন? আমি কোভিড এর শুরু থেকেই দেখছি প্রচুর অনলাইন কোর্সেস এখন অফার্ড হচ্ছে, এবং যেন তেন অনলাইন কোর্স না, গুগল সার্টিফাইড অনেক কোর্সেস হচ্ছে, মাইক্রোসফট সার্টিফাইড অনেক কোর্সেস হচ্ছে। সো আমার কাছে মনে হয় শেখার তো কোনো শেষ নাই, এবং এই সময়ে আমরা আর কখনোই হয়তো বা ফেরত নাও পেতে পারি যে এতটা সময় নিজের ডেভেলপমেন্টের জন্য এনগেজ করা নিজেকে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যেটা বললাম যে একটা ফ্রি সময় আছে, আমি এটাকে ওয়েস্ট করবো নাকি ইউটিলাইজ করবো, দ্যাটস টোটালি আপ টু মি। So চাইলে there are thousands of ways you can be productive and utilize the time, and এটার জন্য আসলে অনেক অপশনসও খোলা আছে আজকাল, প্রচুর ইউটিউব, গুগল সবখানে প্রচুর অপরচুনিটিস আর ওয়েটিং ফর ইউ, লিঙ্কডইনে প্রচুর অফার্স ওয়েট করছে, অপরচুনিটিস আছে। সো একটু চোখ কান খোলা রেখে কোথায় নিজেকে ইনভলভ করলে একটু নিজেকে নিজের উন্নতি করা যায় সেদিকে যদি আমরা একটু চোখ রাখি, তাহলে অবশ্যই টাইমটাকে প্রোডাক্টিভলি utilize করে you can definitely present this in front of your recruiter when you get interviewed for the next time. ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ উপকৃত হবে যদি এটা ফলো করে। আপুর কথা একজন লিখেছে, মেহেদী হাসান ভাইয়া, উদ্যোক্তা হিসেবে দক্ষতা বাড়াতে হবে, সিম্প্যাথি আশা করি উদ্যোক্তা হিসেবে টিকে থাকা কঠিন। ভালো লাগছে আলোচনা। আপু আমার জাস্ট একটা ছোটখাটো র্যাপিড ফায়ার রাউন্ড রেখেছিলাম, তার আগে আমি লাস্ট কোশ্চেনটা করতে চাই। নতুন যারা আসছে, নিউ কামার, সেটা বিজনেস হিসেবে হোক বা ইনফ্লুয়েন্সার হিসেবে হোক, তাদের উদ্দেশ্যে যদি আপনি শর্টকাট কিছু বলতে চান। তাদেরকে আমি একটাই কথা বলবো যে আসার আগে ওই মনোভাবটা নিয়ে আসতে হবে যে আমি এখানে যেরকম উঠবো সেরকম আমি নেমেও যেতে পারি, নেমে যাওয়ার সময় ভয় পেয়ে গেলে হবে না, এবং সাকসেসের সাথে আমার অপরচুনিটি কস্ট ডেফিনেটলি থাকবে, সেগুলো মেনে নিয়ে আমাকে এগিয়ে চলতে হবে, এবং অধ্যাবসায় কিংবা ধৈর্য ধরে থাকতেই হবে। সো নিজের মনোবল শক্ত করে একটা গোল এবং একটা এইম সেট করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। সো পিছনে যতই ব্যাকল্যাশ আসুক, যাই আসুক না কেন, পেছনে ফিরে তাকানো যাবে না, সামনে এগিয়ে যেতে হবে। আসলে এই মানে আমার সবসময় মনে হয় যে আসলে আমরা যতই বলি না কেন ভালো লাগছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, নিজেরটা আসলে নিজেকে করতে হয়। আমার কাছে মনে হয় না যে কেউ Absolutely. ছোটবেলায় যেরকম মা খাওয়াই দিত সেরকম ভাবে কেউ খাওয়াই দিতে পারবে না, নিজেরটা আসলে না না, নিজেই করে দিতে হবে, সত্যি নিজে ভাবে যদি করে বলতে চাই। নিজেরটা পুরোটাই নিজের, একদম। True. আচ্ছা আপু, চলে যাবো র্যাপিড ফায়ার রাউন্ডে। Sure. ঝটপট জাস্ট কিছু প্রশ্নের উত্তর। প্রথম Okay. প্রশ্ন হচ্ছে, যে স্বপ্নটা আপনার এখনো পূরণ হয়নি। আমি চেয়েছিলাম ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে, এখনো পারিনি। ইনশাল্লাহ সামনে হয়ে যাবে। আপু ফেভারিট বই। জোছনা ও জননীর গল্প, হুমায়ুন আহমেদের। মন খারাপ থাকলে কি করা হয়? গান শুনি। খুব কাছের মানুষকে যার সাথে সবকিছু শেয়ার করতে পারেন বা খুব ক্রাইসিস মোমেন্টেও যার কথা একদম ফার্স্টেই মনে পড়ে। আমার হাজবেন্ড আমিত। ও আচ্ছা আপু, লাস্ট প্রশ্ন। এমন কেউ জি। আছে যাকে পেলে মানে একদম খুন করে ফেলতে ইচ্ছা করে বা ভিতরে ভিতরে খুব ক্ষোভ? নাম না জিজ্ঞেস করবো না, বাট আছে কি নাই? না না না, আল্লাহর রহমতে না। আচ্ছা আপু, আমরা আলোচনার একদম শেষ সময়ে এসেছি। আশা করছি আমাদের আজকে আলোচনা সবারই অনেক ভালো লেগেছে। লাস্ট সময় আমি আপনাকে জাস্ট জিজ্ঞেস করতে চাই, হোয়াট ইজ লাইফ? Life is an experience. It's full of surprises. It's full of wonderful things, blessings, curses. Everything is there. It's an overall journey. মাইন্ড ব্লোয়িং, মানে ছোটখাটো ভাবে অনেক সুন্দর করে একটা ডেফিনেশন। আপু আমরা আজকে আলোচনা এখানেই শেষ করি। ইনশাআল্লাহ আমি আশা করবো যে আমাদের আলোচনা থেকে আজকে যদি 5 জন মানুষ উপকৃত হয়, সেটাই আমার জন্য অনেক বড় অবশ্যই। কথা হবে, আমাদের দুজনের জন্যই। জি। সবশেষে আসলে আমি বলবো যে আজকে আমাদের মেয়েতে ইন্টারন্যাশনাল লেবার ডে। সো আমরা সবাই প্রতিদিন কিছু না কিছু কেনাকাটা করি অনলাইনে, ডেলিভারি ম্যানরা আসে, আমরা অনেকক্ষণ দাঁড়া করিয়ে রাখি, সেটা আমরা না করি, রোজা রমজান চলছে। আর আমাদের ইয়েস। ক্ষুদ্র একটা হেল্পও তাদের জন্য আসলে অনেক বড় একটা হেল্প হতে পারে। সো এই জিনিসটা আসলে আমাদের মাথায় রাখা উচিত।
আর যেহেতু একটা ক্রাইসিস মোমেন্ট চলছে, একটা প্যান্ডেমিক টাইম চলছে, আসলে ফ্যামিলির সাথে যত পারা যায় টাইমটা স্পেন্ড করা উচিত সুন্দর মতো। আর সবশেষে আসলে আমি বলবো যে নিজে ভালো থাকুন এবং অন্যকেও ভালো রাখুন, এটাই আসলে আমাদের লাস্ট কামনা। তো তাহলে আসলে সবাই একটা হ্যাপি লাইফ লিড করবে। ইনশাআল্লাহ। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, আশা করছি সবাই ভালো থাকবেন। আর নেক্সট পর্বে কোনো এক নতুন অতিথিকে নিয়ে আবার চলে আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার সময় পরেও আজকে আমাদেরকে তোমাকেও সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ মেনাজ, ভালো থেকো।